সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জামালপুর জেলার স্বাস্থ্য সহকারী এবং সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার সাজেশান, প্রশ্ন প্যাটার্ন এবং প্রস্তুতি নিয়ে। আপনি যদি স্বাস্থ্য সহকারী কিংবা সিভিল সার্জন পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। আর এটি জামালপুর জেলার জন্য স্পেসিফিক একটা ভিডিও, কারণ এই ভিডিওতে শেষ পর্যায়ে জামালপুর জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য তথ্য আমরা ইনক্লুড করেছি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। কারণ আমরা প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ভিডিও আকারে আপনাদের সামনে প্রকাশ করি। ভিডিওগুলি আপনার তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এই জন্য না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই, আপনি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দেবেন, তা আপনার পরীক্ষায় কয়টি অংশ থেকে বা কোন সাবজেক্ট থেকে কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে। আপনাদের মোট 4টি অংশ থেকে প্রশ্ন থাকবে, এর বাইরে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। 4টি অংশ আমরা এখন দেখে নিই। বাংলা অংশ, ইংরেজি অংশ, গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ। এই 4টি অংশ বাদে আপনাদের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এবার আমরা দেখে নিই একটা নমুনা প্রশ্ন হিসেবে আমরা বেছে নিচ্ছি এই যে মাদারীপুরে অনুষ্ঠিত হওয়া একটা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে বাংলা অংশ, প্রশ্নটির এইটুক বাংলা অংশ, এবং এই নিচের এইটুক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইংরেজি অংশ। এখন ইংরেজি অংশের নিচে যেটুকু দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে গণিত অংশ, আর এই গণিত অংশের নিচে এই যে দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে সাধারণ জ্ঞান অংশ। প্রিয় দর্শক, আমরা তো নমুনা প্রশ্ন দেখে নিলাম, এবার আমরা দেখে নিই এই যে বাংলা অংশের মধ্যে কোন বিভাগগুলো বা কোন ভাগগুলো আপনি দেখবেন। বাংলা অংশের মধ্যে বাংলা ব্যাকরণ অংশ, বাংলা রচনা বা অনুচ্ছেদ, আর বাংলা আবেদনপত্র। তবে বাংলা আবেদনপত্র এই পরীক্ষায় তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরে আমরা সাজেস্ট করছি কারণ বেশ কিছু পরীক্ষায় আবেদনপত্র এসেছে। এখন আমরা দেখে নিই বাংলা ব্যাকরণ। এই যে বাংলা ব্যাকরণের মধ্যে কোন টপিকসগুলো আপনার জানা অত্যন্ত জরুরি, বিশেষ করে এই সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার জন্য। তার দেখে নিই সন্ধি, কারক, সমাস, এক কথা প্রকাশ, বাগধারা, বাংলা বানান, সমার্থক এবং বিপরীত শব্দ। এই কয়েকটি টপিকস আপনি যদি জেনে থাকেন তাহলে শুধুমাত্র সিভিল সার্জন নয়, 13 থেকে 20তম গ্রেডের জন্য আপনি এগিয়ে থাকবেন। এরপরে দেখে নিই বাংলা রচনা এবং অনুচ্ছেদ। বাংলা রচনা অনুচ্ছেদ আমি অনুরোধ করব ট্রেন্ডিংয়ে থাকা কিংবা সাম্প্রতিক বিষয়গুলো নজর দেওয়ার জন্য। তারপর আমরা এখানে কিছু সাজেস্ট করছি, দেখে নিতে পারেন। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, বঙ্গবন্ধু বাংলাদেশ, পদ্মা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মেট্রো রেল, চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশ। এরপর আমরা দেখে নিই বাংলা আবেদনপত্র। শুরুতেই বলেছি আবেদনপত্র তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তবে যেসব পরীক্ষায় এসেছে সিভিল সার্জন কার্যালয়ের প্রায় 80% একটি আবেদনপত্র এসেছে, সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদন। সাথে আপনারা দেখে নিতে পারেন ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, একদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন এবং গরমে হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতামূলক কাজের বিবরণ সহ বন্ধুকে চিঠি। তবে এর সাথে আরেকটু জুড়ে দিতে চাই, সাম্প্রতিক বন্যার যেই করাল গ্রাস সে বিষয়ে একটু জেনে যাবেন। এরপর আমরা দেখে নিই ইংরেজি অংশ। ইংরেজি অংশের মধ্যে ঠিক গ্রামার অংশ যেমনটা আমরা দেখেছি, ব্যাকরণ অংশ এবং ইংরেজি রচনা বা অনুচ্ছেদ। দেখুন, আমরা এখন জেনে নিই ইংরেজি গ্রামারের মধ্যে কোন টপিকসগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। দেখুন, নাম্বার অ্যান্ড জেন্ডার এবং আর্টিকেল, সাথে ট্রান্সলেশন, এরপরে প্রিপোজিশন, এরপরে ফিল ইন দ্য গ্যাপস, এরপরে আইডম অ্যান্ড ফ্রেজ। এই কয়েকটা টপিকস আমার জানা অত্যন্ত জরুরি, বিশেষ করে শুধু স্বাস্থ্য সহকারী নয়, তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য এই টপিকসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নিই ইংরেজি রচনা বা অনুচ্ছেদ। শুরুতেই বলেছি ইংরেজি রচনা বা অনুচ্ছেদ ঠিক বাংলা অনুচ্ছেদের মতনই ট্রেন্ডিংয়ে থাকা বিষয়গুলো আপনারা নজরে নেবেন। তারপর আমরা দেখে নিতে পারি ইপিআই, ভ্যাকসিনেশন, পদ্মা ব্রিজ, শেখ মুজিবুর রহমান টানেল, মেট্রো রেল, স্মার্ট বাংলাদেশ এবং ডেঙ্গু ফিভার। এরপর আমরা আসি সাধারণ জ্ঞান অংশে। দেখুন, সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুই বিষয়টা আপনাকে ফলো আপ করা দরকার। তবে তার মধ্যে এই টপিকসগুলো অত্যন্ত জরুরি, বিশেষ করে ভাষা আন্দোলন 47 থেকে 52, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু, নিজস্ব জেলা সম্পর্কিত বিষয়, সকল টিকার নাম এবং ব্যবহার, সেই সাথে কম্পিউটার ইনপুট ও আউটপুট ডিভাইস সম্পর্কে।
প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, যারা জামালপুর জেলা থেকে ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি পুরো ভিডিও দেবেন, কারণ এই ভিডিওর শেষের দিকে নিজস্ব জেলা সম্পর্কিত অর্থাৎ জামালপুর জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য তথ্য দিয়ে রেখেছি। এবারে আসি সাধারণ জ্ঞানের আরও কিছু তথ্য আপনাদের জেনে রাখা ভালো, যেমন দেশ ও রাজধানী, পূর্ণরূপ, মুদ্রা, সংগঠন এবং সাম্প্রতিক বিষয়গুলো। সেই সাথে আমরা এখন দেখে নিব গণিত অংশ। দেখুন, গণিতের উৎপাদক, লাভ ক্ষতি, শতকরা, অনুপাত, মান নির্ণয়, সুদ কষা, পরিমিতি এবং জ্যামিতি, এই কয়েকটা টপিকস করলে আপনাদের যথেষ্ট। কিন্তু হ্যাঁ, এই যে টপিকসগুলো বা বিষয়গুলো আমরা উল্লেখ করলাম, কিন্তু এগুলো পড়বেন কোথায় থেকে? অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই কমেন্ট করছেন, ভাই কোন বই পড়বো, কোথায় থেকে পড়বো? দেখুন, স্বাস্থ্য সহকারী পরীক্ষা এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির জন্য আমরা উল্লেখযোগ্য কিছু বই রেফারেন্স করছি। দেখুন, ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও নয়, কিংবা কোনো পাবলিকেশান অর্থাৎ কোনো প্রকাশনী থেকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করা হয়নি। সুতরাং কোনো প্রকাশনীর বই আমরা বাজারজাত করার জন্য বলছি না, তবে আমাদের যেটা ভালো লেগেছে সেই জন্যে আমরা আপনাদের সাজেস্ট করছি। অনুরোধ করব বাংলার জন্য অগ্রদূত বইটা, অগ্রদূত বইটা বাংলার জন্য বেস্ট। এরপর আসি বাংলা ব্যাকরণ। আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করব নবম দশম শ্রেণীর বোর্ড বই যেটি, সেই ব্যাকরণ বইটি দেখার জন্য। এরপরে ইংরেজি বই একটা ভালো বই, আপনার পছন্দ মতন যে কোনো একটি ভালো বই হইলেই হয়েছে। এরপরে আসি গণিতের দুটা বই আমি সাজেস্ট করতে পারি, আপনারা দুটা বই অবশ্যই দেখবেন, গণিত স্পেশাল এবং খায়রুল ম্যাথ। এই দুটি বই আপনার চাকরি প্রস্তুতির শুরু থেকে এবং শূন্য থেকে, যেটা বলি এই শূন্য থেকে একদম আপনাকে এক্সপার্ট করে দিবে এই গণিত স্পেশাল বা খায়রুল ম্যাথ। এরপরে আসি সাধারণ জ্ঞান জর্জ সিরিজ MP3 দেখে নেবেন, অবশ্যই বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটাই আপনাকে দেখতে হবে। এরপরে আসি নিজ জেলা সম্পর্কিত তথ্য। দেখুন, আপনার এই সিভিল সার্জন কিংবা স্বাস্থ্য সহকারী পদের জন্য নয়, আপনি জেলা পর্যায়ে DC অফিস বলেন বা জেলা পর্যায়ে জেলা দায়রা জজ বলেন, যে কোনো জেলা পর্যায়ে যে পরীক্ষায় দিতে যান না কেন, আপনাকে আপনার জেলা সম্পর্কে অবশ্যই জানতে হবে। এই পর্যায়ে আমরা জামালপুর জেলা সম্পর্কিত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশনা করব। অবশ্যই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত, বিশেষ করে যারা জামালপুর জেলা থেকে দেখছেন, অবশ্যই এই চ্যাপ্টারটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আমরা কি তথ্য আপনাদের সামনে পরিবেশন করব তার একটি ছক আমরা দেখে নিই। যেমন জেলার আয়তন, ভৌগোলিক অবস্থান, নামকরণ, শাহজামালের মাজার শরীফ, প্রশাসনিক ভবনের অবস্থান, উপজেলার সংখ্যা, ইউনিয়ন, সংসদীয় এলাকা, জনসংখ্যার বৃদ্ধির হার, শিক্ষার হার, বাসিন্দাদের ধর্ম, উল্লেখযোগ্য নদ নদী, গড় তাপমাত্রা, বৃষ্টিপাত, ডাকঘর, বন বিভাগে নার্সারির সংখ্যা, টেলিফোন এক্সচেঞ্জ, ব্যাংকের সংখ্যা, খাদ্য গুদাম এবং খাদ্য গুদামের ধারণ ক্ষমতা, BRDB প্রশিক্ষণ কেন্দ্র, কোল্ড স্টোরেজ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র, প্রেস ক্লাব, পৌরসভা, পুলিশ স্টেশন, পুলিশ ফাঁড়ি ও পুলিশ তদন্ত কেন্দ্র, রেল স্টেশন, বিড়ি কারখানা, মসজিদ, মন্দির, গির্জা, এতিমখানা, সিনেমা হল, কৃষি গবেষণা কেন্দ্র, কর্মরত NGOর সংখ্যা, চাতাল বা মিল, ইট ভাটা, সুগার মিল, জুট মিল, দর্শনীয় স্থান এবং পর্যটন উপযোগী স্থান বা স্থাপনা, কলকারখানা, স্টেডিয়াম, মোট জমি ও আবাদি জমির পরিমাণ, মোট খাদ্যশস্য উৎপাদন, মোট খাদ্যশস্যের চাহিদা, মোট উদ্বৃত্ত খাদ্যশস্যের পরিমাণ, প্রধান ফসল, সার ডিলারের সংখ্যা, বীজ ডিলারের সংখ্যা, সেচের আওতাধীন জমির পরিমাণ, গভীর নলকূপ, অগভীর নলকূপ, হস্তচালিত নলকূপ, উপজেলা ভূমি অফিসের সংখ্যা, ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা, পৌর ভূমি অফিসের সংখ্যা, মৌজার সংখ্যা বা খাস জমির পরিমাণ কৃষি এবং খাস জমির পরিমাণ অকৃষি, বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমাণ কৃষি এবং বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমাণ অকৃষি, অর্পিত সম্পত্তির পরিমাণ, হাট বাজারের সংখ্যা, জলমহলের সংখ্যা, বালুমহলের সংখ্যা,
আবাসন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম, উল্লেখযোগ্য হাটবাজার, প্রাথমিক বিদ্যালয়, রেজিস্ট্রেশন করা প্রাথমিক বিদ্যালয়, ভর্তির হার, ঝরে পড়ার হার, উপজেলা রিসোর্স সেন্টার, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বিদ্যালয় এবং বেসরকারি মহাবিদ্যালয়। এর সাথে আরও আমরা জেনে নিব মাদ্রাসা সম্পর্কে, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সম্পর্কে, ভিটিআই সম্পর্কে, আইন কলেজ সম্পর্কে, পিটিআই সম্পর্কে, ভোকেশনাল স্কুল, হোমিওপ্যাথিক কলেজ, ফিশারিজ কলেজ, জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, কুষ্ঠ ক্লিনিক, অ্যাম্বুলেন্স, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাপ্রাপ্ত সংখ্যা এবং বয়স্ক ভাতাপ্রাপ্ত সংখ্যা, প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত সংখ্যা, প্রতিবন্ধী শিক্ষা ও প্রবৃত্তি ভাতাপ্রাপ্ত সংখ্যা, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলার ভাতাপ্রাপ্ত সংখ্যা, ইউপি ভিজিডি প্রাপ্ত সংখ্যা, রেলপথ, পাকা রাস্তা, কাঁচা রাস্তা, ব্রিজ, পুল, কালভার্ট, গ্যাস বিতরণ স্টেশন, জেলা কারখানার নির্মাণ, বন্দি ধারণ ক্ষমতা, দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, সেই সাথে মাসিক পত্রিকা সম্পর্কে দেখে নেব। এবং মানচিত্রে জামালপুর সদরের ঐতিহ্য, নকশিকাঁথা ও হস্তশিল্প, মৃৎশিল্প, তাঁতশিল্প, খাবার দাবার সম্পর্কে জানব। সেই সাথে আমরা মেলান্দহ উপজেলা সম্পর্কিত, বিশেষ করে দুরমুঠো শাহ কামালের দরগা ও মাজার শরীফ সম্পর্কে, গান্ধী আশ্রম সম্পর্কে, টুপকারের চরের বাঁধ ও বাড়ি সম্পর্কে, ডাঙ্গার বিল জেনে নেব। সেই সাথে দেওয়ানগঞ্জ উপজেলা সম্পর্কিত, মাদারগঞ্জ উপজেলা সম্পর্কিত সংস্কৃতি, ভাষা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, খেলাধুলা, বিনোদন, ঘোড়াদৌড়, নৌকাবাইজ, ক্রীড়াবিদ, শিল্প ও বাণিজ্য এবং প্রখ্যাত ব্যক্তিত্বর সাথে বিশেষ অর্জন সম্পর্কে। জেলার আয়তন আমরা শুরুতেই জেনে নিই। দেখুন, জেলার আয়তন অর্থাৎ জামালপুর জেলার আয়তন 2031.98 বর্গ কিলোমিটার বা 784.55 বর্গ মাইল। আবাদি জমির পরিমাণ 1,56,952 হেক্টর। আবাদি জমির শতকরা প্রায় 25% এলাকা চরাঞ্চলে অন্তর্ভুক্ত। এই জেলার নদী ও জলাশয়ের পরিমাণ 150.01 বর্গ কিলোমিটার এবং বনাঞ্চল হচ্ছে 18.16 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থান 89-40 পূর্ব দাগরিমা থেকে 90-10 পূর্ব দাগরিমা পর্যন্ত এবং 24-40 উত্তর অক্ষাংশ থেকে 25-20 উত্তর অক্ষাংশে জামালপুর জেলা অবস্থিত। এরপর দেখে নিই জামালপুর জেলার নামকরণ। ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে অর্থাৎ 1556 থেকে 1605 হজরত শাহজামাল নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 অনুসারী নিয়ে এ অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসাবে দ্রুত তার প্রাধান্য বিস্তার লাভ করে। ধারণা করা হয় হজরত শাহজামাল এর নামানুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর। জামালপুর জেলার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হলে প্রখ্যাত আউলিয়া হজরত শাহজামাল ও হজরত শাহ কামাল এই দুই বুজুর্গ ব্যক্তির নাম স্মরণ করতে হয়। জামালপুর শহরে আদি নাম সিংহজানি। হজরত শাহজামালের নামে কোনো মৌজা, গ্রাম, হাট, বাজার কিছুই নেই। আমাদের পরম সৌভাগ্য যে এই পুণ্যবান ব্যক্তির মাজার শরীফ জামালপুর শহরে অবস্থিত। তার পবিত্র নামেই এই জেলার নামকরণ করা হয়েছে। হজরত শাহজামাল এর মাজার শরীফ সম্পর্কে এবার আমরা একটু জেনে নিই। জামালপুর ময়মনসিংহ জেলার মধ্যে প্রথম মহকুমা হিসাবে 1845 সালে মর্যাদা লাভ করে। মহকুমা সৃষ্টি হওয়ার 133 বছর পরে অর্থাৎ 1978 সালে 26শে ডিসেম্বর জেলার মর্যাদা পায়। জামালপুর জেলা গঠনের আন্দোলন মূলত বঙ্গভঙ্গের পরে অর্থাৎ 1912 সালে সূচিত হয়। 1912 সালে লর্ড কার্জন জামালপুরকে জেলায় করার ঘোষণা দেন। এরপরে 1919 সালের দিকে ধনবাড়ির নবাব আলী চৌধুরী
ধনবাড়িকে জেলা সদর করে জামালপুর ও টাঙ্গাইলকে নিয়ে একটি জেলা করার প্রস্তাব করেন, কিন্তু এতে জামালপুর ও টাঙ্গাইলবাসী কোনো পক্ষই সমর্থন করেনি। 1908 সালে শেরি বাংলা একে ফজলুল হক জামালপুরের মহকুমা প্রশাসক থাকার সময় জামালপুরকে জেলা করার দাবি আরও বেগবান হয়ে ওঠে। জামালপুরকে জেলা হেডকোয়ার্টার করার জন্য 1917 সালে জামালপুর পৌর এলাকায় 235 একর জমি সরকার অধিগ্রহণ করে। 1920 সালে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কয়েকটি গ্রাম সরিষাবাড়ি থানার সাথে যুক্ত করা হয়। 1938 সালে তৎকালীন বিদ্যোৎসাহী ব্যক্তির উদ্যোগে জামালপুরকে জেলা করার দাবি সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। জামালপুর না টাঙ্গাইল কোথায় জেলা সদর হবে এ নিয়ে তৎকালীন ব্রিটিশ সরকারও কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এ সময় বন্যা, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি কারণে জামালপুর জেলা বাস্তবায়ন পিছিয়ে পড়ে। ওই সময় কংগ্রেস ও মুসলিম লীগের বহু প্রভাবশালী নেতা থাকলেও নিজেদের কোন্দলের কারণে তারা জামালপুর জেলার বাস্তবায়ন দেখে যেতে পারেননি, যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরতে পারেননি জামালপুর জেলা গঠনের প্রয়োজনীয়তা, যে কারণে জামালপুর জেলা প্রতিষ্ঠিত হতে প্রায় 133 বছর সময় লেগেছে। অবশেষে 1971 সালে 10 ডিসেম্বর জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামালপুরকে জেলা করার দাবি আরও বেগবান হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে জামালপুরকে জেলা করার প্রতিশ্রুতি দেন। 1978 সালে 26 ডিসেম্বর জামালপুরবাসীর জন্য একটি আনন্দের দিন, কারণ এই দিনে জামালপুরকে স্বাধীন বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। জামালপুর জেলা সৃষ্টির প্রতিষ্ঠাতা লগ্নে যে সকল সরকারি কর্মকর্তা বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব জনাব কেরামত আলী, ঢাকা বিভাগীয় কমিশনার জনাব খানে আলম খান, ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব বদিউর রহমান, জামালপুর মহকুমা প্রশাসক জনাব আব্দুর রশিদ প্রমুখ উল্লেখযোগ্য। প্রশাসনিক ভবনের অবস্থান সম্পর্কে এবার আমরা একটু জেনে নিই। জামালপুর জেলা প্রশাসনিক ভবন সদর পৌরভূমি অফিস এর অধীনে। এরপর দেখে নিব শিক্ষার হার 61.53%, যার মধ্যে পুরুষ 64.08 এবং মহিলা 59.14%। জনসংখ্যার ঘনত্ব 1182 প্রতি বর্গ কিলোমিটার। তথ্যগুলি জনশুমারি 2022 অর্থাৎ প্রাথমিক প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। বাসিন্দাদের ধর্ম এখানে মুসলিম প্রায় 98.33%, হিন্দু 1.58% এবং অন্যান্য 0.04%। তথ্যগুলি জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন থেকে নেওয়া। এরপর আমরা দেখে নিই উল্লেখযোগ্য নদী সম্বন্ধে। উল্লেখযোগ্য নদীর মধ্যে ব্রহ্মপুত্র, যমুনা ও ঝিনাই। গড় তাপমাত্রা সর্বোচ্চ 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.9 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বাৎসরিক 77 মিলিমিটার। ডাকঘর রয়েছে 1টি। বন বিভাগের নার্সারি সংখ্যা সরকারি 6টি, বেসরকারি 205টি, টেলিফোন এক্সচেঞ্জ 1টি, ব্যাংকের সংখ্যা 26টি এবং খাদ্য গুদাম রয়েছে 31টি। রেল স্টেশন 19টি, বিড়ি কারখানা 3টি, মসজিদ 5872টি, মন্দির 209টি, গির্জা 39টি, এতিমখানা 54টি, ডাকবাংলো 16টি। দুঃখিত, আপনাদের এখানে অর্থাৎ জামালপুর জেলায় সিনেমা হল নেই। এরপরে আমরা দেখে নিই বেসরকারিভাবে হোটেল শ্যামল তো রয়েছে, কৃষি গবেষণা কেন্দ্র 1টি, কর্মরত এনজিওর সংখ্যা 75টি, চাতাল মিল 251টি, ইটভাটা 112টি, সুগার মিল 1টি, জুট মিল 2টি। দর্শনীয় স্থান সম্পর্কে আমরা একটু জেনে নিই। হজরত শাহজামাল এর মাজার শরীফ জামালপুর জেলা সদর। আবার হজরত শাহ কামালের মাজার শরীফ এটি দুরমুট উপজেলা মেলান্দহ এবং জেলা জামালপুর। এছাড়া দয়াময়ী মন্দির জামালপুর শহরে, যা 300 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির। লাউচাপড়া পিকনিক স্পট উপজেলা বক্সিগঞ্জ। পর্যটক বা মহাকাশ যাপনকারীদের জন্য পাহাড়ের পাদদেশ, প্রাকৃতিক সৌন্দর্য স্থান এবং পাহাড়ের উপর পর্যবেক্ষণ টাওয়ার
যমুনা ফার্টিলাইজার তারাকান্দি উপজেলা সরিষাবাড়ি জেলা জামালপুর, জিল বাংলা চিলনিকল উপজেলা দেওয়ানগঞ্জ জেলা জামালপুর, কৃষি গবেষণা কেন্দ্র জামালপুর সদর। এরপরে দেখে নিই পর্যটন উপযোগী স্থান বা স্থাপনা। লাউচাপড়া কৃষি গবেষণা কেন্দ্র, কলকারখানা যমুনা সার কারখানা যেটি, এবং ঝিল বাংলা সুগার মিল, নকশিকাঁথা হস্তশিল্প, স্টেডিয়াম রয়েছে একটি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম। মোট জমি বা আবাদি জমির পরিমাণ এত একর, তন্মধ্যে আবাদি জমি এত একর এবং এক ফসলি সাথে 3 ফসলি তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মোট খাদ্যশস্য উৎপাদন এত মেট্রিক টন, মোট খাদ্যশস্যের চাহিদা এত মেট্রিক টন, মোট উদ্ভিত খাদ্যশস্যের পরিমাণ এত মেট্রিক টন। প্রধান ফসল হিসেবে আমরা দেখতে পাই ধান, আলু, পাট, তামাক, বেগুন, মরিচ, সরিষা, ভুট্টা, গম এবং বিভিন্ন শাকসবজি। সার ডিলারের সংখ্যা 209 জন, বিসিআইসি এবং 53 জন পিএডিসি। বীজ ডিলারের সংখ্যা 247 জন। সেচ আওতাধীন জমির পরিমাণ এত হেক্টর, গভীর নলকূপ 628টি, অগভীর নলকূপ এতটি, হস্তচালিত নলকূপ এতটি। উপজেলা ভূমি অফিস সংখ্যা 60টি, ইউনিয়ন ভূমি অফিস 67টি, পৌর ভূমি অফিস 1টি, মৌজার সংখ্যা 844, খাস জমি এত একর এবং খাস জমির পরিমাণ অকৃষি এত একর। এরপরে দেখে নিই বন্দোবস্ত খাস জমির পরিমাণ। কৃষির খাতে 13,552 একর এবং বন্দোবস্ত খাস জমির পরিমাণ অকৃষি 654 একর। অর্পিত সম্পত্তির পরিমাণ 5,942 একর। হাট বাজারের সংখ্যা 146টি, জলমহালের সংখ্যা 32টি, বালুমহালের সংখ্যা 5টি, আবাসন প্রকল্প 18টি, আশ্রয়ন প্রকল্প 26টি, গুচ্ছগ্রাম 26টি, আদর্শ গ্রাম 28টি। উল্লেখযোগ্য হাটবাজার নান্দিনা, মেলান্দহ, সানন্দাবাড়ি, সূর্যনগর। প্রাথমিক বিদ্যালয় 588টি, রেজিস্ট্রেশন প্রাথমিক বিদ্যালয় 425টি, ভর্তির হার 99.61% এবং ঝরে পড়ার হার 13%। উপজেলা রিসোর্স সেন্টার 60টি, মাধ্যমিক বিদ্যালয় 347টি, সরকারি মহাবিদ্যালয় 5টি, বেসরকারি মহাবিদ্যালয় 31টি, মাদ্রাসা 177টি, আলিম এবং দাখিল সহ। এরপরে দেখে নিই বিজনেস ম্যানেজমেন্ট কলেজ 7টি, ভিটিআই 2টি এবং আইন কলেজ 1টি, পিটিআই 1টি, ভোকেশনাল স্কুল 16টি, হোমিওপ্যাথিক কলেজ 2টি, ফিশারিজ কলেজ 1টি, জেলা হাসপাতাল রয়েছে 1টি, উপজেলা হাসপাতাল রয়েছে 6টি, রেলওয়ে হাসপাতাল রয়েছে 2টি, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে 68টি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে 32টি, কমিউনিটি ক্লিনিক রয়েছে 270টি, কুষ্ঠ ক্লিনিক আছে 60টি, অ্যাম্বুলেন্স রয়েছে 15টি। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্ত সংখ্যা 2,422 জন, যারা মাসিক ভাতা হিসেবে 10,000 টাকা পান। বয়স্ক প্রাপ্ত ভাতা সংখ্যা 64,275 জন, যারা প্রতি মাসে 500 টাকা হারে ভাতা পান। প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত সংখ্যা 15,069 জন, যারা মাসিক ভাতা 300 টাকা। প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি ভাতাপ্রাপ্ত সংখ্যা 1,282 জন এবং প্রাইমারি, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সহ। এরপরে দেখে নিই বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা প্রাপ্ত সংখ্যা 20,955 জন। ইউপি ভিজিডি প্রাপ্ত সংখ্যা 17,271 জন, যারা প্রতি জন 30 কেজি হারে পান। রেলপথ 108.50 কিলোমিটার, পাকা রাস্তা 772.67 কিলোমিটার, কাঁচা রাস্তা 3,374.90 কিলোমিটার, ব্রিজ পুল কালভার্ট 889টি। গ্যাস বিতরণ স্টেশন 1টি। জেলা কারাগার নির্মাণ 1988 সাল। বন্দি ধারণ ক্ষমতা মোট 307 জন, যা পুরুষ মহিলা সহ। দৈনিক পত্রিকা 8টি, সাপ্তাহিক পত্রিকা 18টি এবং মাসিক পত্রিকা রয়েছে 2টি। এরপরে দেখে নিই মানচিত্রে আমাদের জামালপুর জেলা। আমরা মানচিত্রটি দেখতে পাচ্ছি, যেটির অবস্থান 89-40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 90-10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এবং 24-40 উত্তর অক্ষাংশ থেকে 25-20 উত্তর অক্ষাংশ। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে জামালপুরের অবস্থান। উত্তরে ভারতের মেঘালয় এবং শেরপুর ও কুড়িগ্রাম জেলা,
পূর্বে শেরপুর ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলা। এরপর দেখে নিই জামালপুর সদরের ঐতিহ্য, নকশিকাঁথা ও হস্তশিল্প সম্পর্কে। জামালপুরের নারীদের তৈরি নকশিকাঁথার সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। বর্তমানে নকশিকাঁথা তৈরি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পরিণত হয়েছে। এখানে তৈরি নকশিকাঁথা এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। নকশিকাঁথা তৈরি কাজে স্বাবলম্বী হচ্ছেন এখানকার নারীরা। জানা যায় 80-র দশকে জামালপুরের ক্ষুদ্র আকারে কারুশিল্পীর যাত্রা। বর্তমানে এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন শিল্পোদ্যোক্তার আবির্ভাব ঘটেছে। গ্রাম বাংলার ঐতিহ্য ও নকশিকাঁথা তৈরি করে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। জামালপুরের এই হস্তশিল্প নকশিকাঁথা এখন পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা ছাড়াও ইউরোপ, আমেরিকা, বিশ্বের উন্নত দেশগুলোতে রপ্তানি হচ্ছে। জামালপুর উপজেলার সদরসহ বিভিন্ন উপজেলার দরিদ্র, মধ্যবিত্ত এমনকি শিক্ষিত নারীরাও পেশা হিসেবে বেছে নিচ্ছেন কারুশিল্পের কাজ। এর মাধ্যমে জামালপুর জেলার সৃষ্টি হয়েছে ছোট বড় প্রায় 5 শতাধিক নারী উদ্যোক্তা। তাদের মাধ্যমে শত শত নারী কর্মস্থানের সুযোগ পেয়েছে। জামালপুর সদর শহরের আমলাপাড়া, বসাকপাড়া, কলেজের রোড, বকুলতলা, জিগাতলা, মুন্সিপাড়া, মিয়াপাড়া, দড়িপাড়া, বেলটিয়া, পাথালিয়া, 5 রাস্তা মোড়সহ শহরের বিভিন্ন স্থানে বর্তমানে হস্তশিল্পের আকর্ষণীয় শোরুম গড়ে উঠেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা জামালপুরের কারুশিল্পের তৈরি বিভিন্ন ধরনের নকশিকাঁথা, বিছানার চাদর, সোফার কুশন, পাপোশ, ওয়ালম্যাট, ফতুয়া, নকশি করা রকমারি পাঞ্জাবি, মহিলাদের হ্যান্ডব্যাগ সহ বিভিন্ন পোশাক কিনে নিয়ে যাচ্ছেন। কারুশিল্পের জন্য ঋণ সুবিধা অব্যাহত থাকলে মোটা অঙ্কের পুঁজি বিনিয়োগের মাধ্যমে দেশ বিদেশে ব্যবসা পরিচালনা করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বর্তমানে জামালপুরে ঘরে বসে ব্যবসা পরিচালনা করার সুযোগ সৃষ্টি হওয়ায় জেলার অনেক কর্মমুখী নারী তাদের ব্যবসার প্রসার করে স্বাবলম্বী হচ্ছেন। নারী উদ্যোক্তা সাইদা বেগম শ্যামা বলেন, 15 বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত আছি। প্রথম দিকে 20-30 মহিলা কর্মী নিয়ে ব্যবসা শুরু করলেও বর্তমানে তার কর্মী সংখ্যা প্রায় 2 শতাধিক। তিনি বলেন, আমার তৈরি কারুশিল্পের সামগ্রী এখন দেশের গণ্ডি পেরিয়ে সুইডেনের বাজারেও স্থান করে নিয়েছে। সুইডেনের নাগরিক ক্রিস্টিয়ানা আমার একজন বড় ক্রেতা। তার মাধ্যমেই আমি সেখানকার বাজারে ধরতে সক্ষম হয়েছি। এভাবে জামালপুরের কারুশিল্প দেশ বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এবার আসি কাঁসা শিল্প সম্বন্ধে। জামালপুর জেলার ইসলামপুরের কাঁসা শিল্প একসময় সারা বিশ্বব্যাপী পরিচিতি ছিল। কাঁসা দিয়ে বিভিন্ন নিত্য ব্যবহার্য দ্রব্যাদি তৈরি হতো। এর মধ্যে ঘটি, বাটি, প্লেট, জগ, গ্লাস, বদনা, হুক্কা, খেলনা সামগ্রী এবং পূজা পার্বণে ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি। এগুলো নির্মাণ শৈলী খুবই চমৎকার ছিল এবং মানুষ এগুলো জিনিসপত্র হিসেবে, তৈজসপত্র হিসেবে পারিবারিক ও ধর্মীয় কাজে ব্যবহার করত। হিন্দু সম্প্রদায়ের লোকজন এই শিল্পের সাথে বেশি জড়িত ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় এই শিল্পের সাথে জড়িত অনেকেই দেশ ত্যাগ করে প্রতিবেশী দেশ ভারতে চলে যায়। পাখানাদার বাহিনী এই শিল্পের সাথে জড়িতদের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার স্বাধীনতার পর অনেকেই এই দেশে ফিরে তাদের পৈতৃক বা পেশা বাদ দিয়ে বর্তমানে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। তাছাড়া আধুনিক যুগে নিত্য ব্যবহার্য দ্রব্যাদির ধরন বদলে যাওয়ার কারণে এই শিল্পের ধস নেমেছে। তবুও পৈতৃক পেশাকে ধরে রাখার জন্য বর্তমানে ইসলামপুরে প্রায় 20-25টি পরিবার কাজ করছে। কাঁসা শিল্পের সাথে জড়িতরা খুবই গরিব। এদেরকে সরকারিভাবে আর্থিক সাহায্য সহযোগিতা প্রদান করা হলে এবং বেসরকারি সংস্থাগুলো এদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এলে এই শিল্প তার হিত গৌরব পুনরায় ফিরে পেত এবং শিল্পীরা তাদের বাপদাদার পেশাটিকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে সক্ষম হতো। এবার আসি মৃৎশিল্প। কুমার সম্প্রদায় অঞ্চলের গ্রামীণ লোকায়ত জীবনে পোড়ামাটির শিল্পদ্রব্য এবং তেজসপত্র তৈরি করে ব্যাপকভাবে পরিচিতি অর্জন করেছে। 1901 সালের লোক গণনা হিসেবে জামালপুরের কুমার পরিবারের লোক সংখ্যা ছিল 1500 জন। এরা হিন্দু সম্প্রদায়ের ছিল। এদের তৈরি জিনিসপত্র জামালপুর সহ সারা দেশেই সমাদৃত ছিল। সে আমলে ভাত তরকারি সহ রান্নাবান্না যাবতীয় কাজ মাটির হাঁড়িতেই হতো।
মাটির কলসে পানি রাখত, মাটির গ্লাসে পানি এবং কাদাতে অর্থাৎ থাল ভাত খেত। বর্তমান আধুনিক অ্যালুমিনিয়াম, স্টিল এবং মেলামাইনের তৈজসপত্র তৈরির ফলে মাটির বাসনকোসন প্রায় বিলুপ্ত হতে চলেছে। তবে এখনও কিছু কিছু পরিবারে মাটির বাসনকোসনের ব্যবহার করতে দেখা যায়। মৃৎশিল্পের সাথে জড়িতদের অনেকেই পৈতৃক পেশা পরিবর্তন করে অন্য পেশায় কাজ করতে উৎসাহী নয়, ফলে তাদেরকে মানবেতন জীবন যাপন করতে হচ্ছে। এই শিল্পের বাঁচিয়ে রাখার স্বার্থেই এবং এ পেশার সাথে জড়িতদের কথা বিবেচনা করে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া প্রয়োজন। এবার আসি তাঁত শিল্পে। তাঁত শিল্প। জামালপুরের তাঁত শিল্প একসময় খুবই উন্নত ছিল, বর্তমানে এই শিল্পটি মৃতপ্রায়। জেলার সদর উপজেলার দিক পাইত মেস্টা ও তিতপল্লা ইউনিয়নে বর্তমানে কিছু তাঁত রয়েছে। বকশীগঞ্জ উপজেলায় একটি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে। এই শিল্পটিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করা হলে শিল্পটি আবারও তার হিতগৌরব ফিরে পেতে পারে। ঘোড়া, গরু ও মহিষের গাড়ি। জামালপুর জেলায় এখনও গ্রামে প্রচুর সংখ্যক ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এবং মহিষের গাড়ি পাওয়া যায়। এগুলো সাধারণত কৃষিপণ্য পরিবহনের ব্যবহার করা হয়। খাবার দাবার ব্যাপারে এবার আসা যাক। জামালপুর জেলার লোকজন সাধারণত ভাত, মাছ, মাংস মানুষ একটি বিশেষ খাবার খেয়ে থাকে, তা হলো মিলানি বা পিঠালি, যেটি গরু বা খাসি বা মহিষের মাংসের সাথে সামান্য চালের গুঁড়া ও আলু দিয়ে রান্না করা হয়। তার সাথে সাদা ভাত, মাসকলাইয়ের ডাল, অনেক জায়গায় খাবার শেষে দই মিষ্টিও দিয়ে থাকে। এইবারে মেলান্দহ উপজেলা সম্পর্কিত বিশেষ করে দুরমুঠো শাহ কামালের দরগা ও মাজার শরীফ সম্পর্কে আলোচনা করি। চতুর্দশ শতকের দুরমুঠো পীর আউলিয়া শাহ কামালের পবিত্র দরগা মাজার শরীফ মেলান্দহ উপজেলার দর্শনীয় স্থান। বৈশাখের উরস শরীফের সময় দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা পয়লা বৈশাখ থেকে বৈশাখের শেষ দিন পর্যন্ত সর্বধর্ম নির্বিশেষে পুণ্যার্থীরা এই অঙ্গনে মেলায় আসেন। দরগা বিল দতে সূর্য আলোক ঝিলমিলে দৃশ্য নয়নভিরাম। এখানেও নৌকা বিহারের ব্যবসা করলে পর্যটন শিল্পের আকর্ষণ বাড়বে। গান্ধী আশ্রম সম্পর্কে। জামালপুর গান্ধী আশ্রম একটি মুক্তি সংগ্রাম জাদুঘর। কাপাসটিয়া ডাকঘর, হাজিনগর, মেলদাহ, জামালপুর। কাপাসটিয়ার গান্ধী আশ্রম মহাত্মা মোহন দাস করমচাঁদ গান্ধীর মতাদর্শ এবং জনকল্যাণ প্রতিষ্ঠিত করার জন্য এই আশ্রম প্রতিষ্ঠাতা। এরপর দেখে নিই টুপকার চরের বাঁধ ও জলসিঁড়ি বাড়ি সম্পর্কে। টুপকার চরের বেড়িবাঁধ থেকে নৈসর্গিক মেঘালয় পাহাড়ের দৃশ্য, সূর্যাস্ত এবং সূর্যোদয় দর্শন পর্যটককে আনন্দ দেবে। বাঁধ ঘেঁষেই স্বনামধন্য নাট্যকার যার লেখা নাটক হীরা, মানুষ, অমানুষ, রাক্ষসের পাঁচালী, বীরাঙ্গনা, বিমলা, শ্রীমোরগ, সোহাগী, বাইদানি, লেখক, অভিনেতা এবং সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক স্যার আসাদুল্লাহ ফারাজির বাড়ি ভিটা রয়েছে এবং সুনামধন্য পর্বত আরোহী, ক্রিকেটার, হোমিও চিকিৎসক, সমাজসেবক, কবি, শিল্পী সন্দেহ ঝিনাইয়ের সম্পাদক আমি সূর্যকে ভালোবাসি, প্রেমে ঝিনাই, নিরুদ্দেশের যাত্রা ছাড়া হিমালয়ের গৌরী গঙ্গা নদীর উৎস সন্ধানে পর্বত অভিযান এর লেখক ধ্রুবজ্যোতি ঘোষের অবকাশ জলসিঁড়ি বাসাবাড়ির নির্মাণাধীন রয়েছে। এগুলো সবই সানরাইজ অ্যান্ড সেটস স্পট এবং নৌকায় বিহারের কাব্যিক নিসর্গ, দূর দিগন্ত ছুঁয়ে গারো পাহাড়ের নীল পাহাড়ের নয়নবাহিরাম দৃশ্য। এরপর আসি ডাঙ্গার বিল। মহিরামকুল ডাঙ্গার বিল নয়নভিরাম বিলের জল তরঙ্গ, পর্যটন ও পিকনিক স্পট। চাঁদনি আলোতে নৌকা ভ্রমণ খুব আনন্দের। দেওয়ানগঞ্জ উপজেলার কিছু জেনে নিই। দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ একত্রে বসবাস করেন। সকলেই খুবই শান্তিপ্রিয়, মানুষের অতিথিয়তায় চোখে পড়ার মতো। এখানে একটি গায়েবী মসজিদ আছে।
বাহাদুরাবাদ ঘাট একটি সুপরিচিত জায়গা হিসেবে বহু পূর্ব হতে খ্যাতি লাভ করেছে। তাছাড়া এখানে জিল বাংলা সুগার মিল নামীয় একটি চিনিকল রয়েছে। এরপরে দেখা যাক মাদারগঞ্জ উপজেলা সম্পর্কিত। মাদারগঞ্জ উপজেলায় প্রাচীন ঐতিহ্য হল গৃহপালিত পশু হিসেবে ঘোড়া পালন করা হয় এবং ঘোড়ার গাড়িতে স্বপ্ন দূরত্বে মালামাল পরিবহন করা হয়। গরু দিয়ে মই দাবা এই এলাকার একটি উল্লেখযোগ্য খেলা। এবারে জেনে নিই সংস্কৃতি সম্পর্কে। জামালপুর জেলার বহু পূর্ব থেকেই সংস্কৃতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বৃহত্তর ময়মনসিংহ জেলার মধ্যে জামালপুর সংস্কৃতি বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি করত। জামালপুরের সিংহজানি, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ এবং নান্দিনাতে জমিদার আমলে নাটক, থিয়েটার, গান বাজনা এবং যাত্রার বিশেষ প্রচলন ছিল। জমিদার ও হিন্দু সম্প্রদায়ের সংস্কৃত মনা ও বিত্তবানদের পৃষ্ঠপোষকতায় এসব কর্মকাণ্ড চলত। ফলে দেশের সংস্কৃতি অঙ্গনে আজও বহুগুণী শিল্পীর পদচারণা লক্ষ্য করা যায়। এখানে নাটকের মরহুম আনোয়ার হোসেন, মরহুম আমজাদ হোসেন, মরহুম আবদুল্লাহ আল মামুন, মরহুম ওস্তাদ ফজলুল হক খান, মরহুম নজরুল ইসলাম বাবু, মরহুমের MS হুদা, মরহুম গিয়াসউদ্দিন মাস্টার, সুশান্ত কুমার দেব কানু, মরহুম ফরিদ আফগানি, মরহুম মাহিউদ্দিন শ্রীপুরী, স্বভাব ও ছন্দকবি AKM শরীফুল ইসলাম, মরহুম আবু জাহিদ লতা, মরহুম ফজলুল করিম ভানু, AK মাহবুর রেজা মতি, মোহাম্মদ সানাউল হক সিদ্দিকী, SM মফিজুর রহমান এবং শশী ও টুটুল সহ অসংখ্য গুণী শিল্পী রয়েছে। এরপর আসি ভাষা সম্বন্ধে। দেশের অন্যান্য স্থানের মতো জামালপুরেও বিভিন্ন আঞ্চলিক ভাষা প্রচলিত আছে। জামালপুর জেলার এক এক উপজেলার ভাষার উচ্চারণ এক এক রকম, ফলে ভাষাশৈলী ও উচ্চারণগত পার্থক্য পরিলক্ষিত হয়। নমুনা হিসেবে জামালপুরের কয়েকটি আঞ্চলিক ভাষা উল্লেখ করা হলো, যেমন দেরি অবকে, দণ্ডে বাজার থনে ঘুইয়া ঘুইরা আমো, স্টিরে বহাইয়া থও, ভাত খাইয়ে যাব, সাগাই নুহুল খইছে। অত্যন্ত চমৎকার ভাষা, আমি উচ্চারণ করতে বেশ একটু বেগ পাচ্ছিলাম। তো যাই হোক, এরপর আমরা দেখে নিই খেলাধুলা সম্বন্ধে। বলছে সুস্থ দেহে সুস্থ মনের বাস, জ্ঞান চর্চার পাশাপাশি খেলাধুলা চর্চা করা খুবই প্রয়োজন, কারণ খেলাধুলা ব্যতীত জীবন পূর্ণতা পায় না। ফলে খেলাধুলা জীবনের জন্য প্রয়োজন। জামালপুরে ফুটবল, হাডুডু, হকি খেলা খুবই প্রচলন ছিল। জামালপুর জেলা স্কুল দেওয়ানগঞ্জ সুগার মিল, পিন্না হাই স্কুল এবং নান্দিনা মহারানী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা চর্চা হতো। এখানকার খেলোয়াড়গণ জাতীয়, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং বিভাগীয় পর্যায়ে অংশ নিত। বিগত সালে জামালপুরের মহকুমা খেলাধুলা বিশেষ কৃতিত্ব দেখাতে সক্ষম হয়। বিশেষ করে নান্দিনা স্কুল পূর্ব পাকিস্তানের চ্যাম্পিয়ন ছিল। এই স্কুলের প্রধান শিক্ষক স্বর্গীয় নলিনী মোহন দাস মাখনবাবু নিয়মিত খেলাধুলায় চর্চা করাতেন। যারা খেলাধুলায় ভালো ছিল তাদের জন্য বেতন ও হোস্টেলে খাওয়া ফ্রি ছিল, যার ফলে ভালো খেলোয়াড় তৈরি করা সহজ ছিল। এখানে দেশের অন্যান্য জেলা থেকে খেলোয়াড় সংগ্রহ করে এনে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ভালো খেলোয়াড়ে পরিণত করা হতো। এই জেলায় এক সময় লাঠি খেলা প্রচলন ছিল, সারা বছরই লাঠি খেলা হতো, তবে মহরম মাসে এই খেলা আয়োজন বেশ ছিল। এলাকা ভিত্তিক প্রতিযোগিতা হতো, ভালো ভালো পালোয়ানগণ বিভিন্ন দলে খেলতো। অনেক সময় খেলা নিয়ে নানা অপ্রীতিকর ঘটনাও ঘটত। নদীমাতৃক জামালপুর জেলার বর্ষাকালে নৌকা বাইচ হতো, বিভিন্ন থানার মধ্যেই প্রতিযোগিতা হতো। বর্ষাকালে মানুষ ঘরে অলস বসে না থেকে নৌকা বাইচকেই চিত্ত বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নিত। বৈশাখ মাসে হালখাতার মহোৎসব হতো, মানুষ নানাভাবে উৎসবকে উদযাপন করত। এ সময় দৌড়ের আয়োজন বেশি হতো। বিভিন্ন জেলা থেকে তেজি ঘোড়া এনে জামালপুরের বিত্তবান ও শৌখিন মানুষেরা এসব খেলায় আয়োজন করত। এসব দৌড় উপভোগ করার জন্য আসতো অনেকেই। এই মেলায় গৃহস্থলী রকমারি জিনিসপত্রাদি বিক্রয় হতো।
ঘোড়া দৌড় সম্পর্কে একটু জানা যাক। জামালপুরের ঘোড়া দৌড় বাইসাইকেলের বহুল প্রচলন। পূর্বে এতানজঞ্জেলের প্রত্যেক অবস্থাপন্ন মুসলমানই ঘোড়ায় চলাচল করতেন। ওয়েলার, তাজি, ভুটিয়া, গণিপুরি, আরবি সকল শ্রেণীর ঘোড়াই এখানে যাইত। মাঝে মাঝে ঘোড়া দৌড় এর প্রতিযোগিতা হইত। কোনো কোনো সম্পন্ন গৃহস্থ শুধু প্রতিযোগিতার জন্যই উচ্চ মূল্যে দৌড়ের ঘোড়া খরিদ করিয়া পোষণ করিতেন। বালক, যুবক, বৃদ্ধ সকলে অশ্বারোহণ ও অশ্ব চালনে অভ্যস্ত ছিল। ছনকানান্দারের খাজুর মিয়া, সন্ন্যাসীচরের জয়নাল মীর প্রভৃতি যোগীগণ অশ্বচালনায় যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। এবারে নৌকা বাইচ। ব্রহ্মপুত্র, যমুনা, জরাকাটা, ঝিনাই ও আলাই নদীর তীরবর্তী চর মরুস্থলীর লোকেরা বাইচের জন্য খুব লম্বা লম্বা নৌকা প্রস্তুত করিয়া বাইচ প্রতিযোগিতায় করিয়া থাকে। নৌকা বাইচের সময় প্রতি নৌকায় 20 হতে 100 জন দাঁড়িয়ে একসঙ্গে দাঁড় চালনা করে। ধ্বনিত হইয়া ওঠে সেই মুহূর্তে। এবারে আসি ক্রীড়াবিদ। ঐতিহ্যবাহী জামালপুর জেলার বহু কৃতি ক্রীড়াবিদ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছে। এদের মধ্যে ফুটবলে আতাউল হক, মুকুল মিয়া, গুনু মিয়া, আব্দুল ওয়াহেদ, সিদ্দিক পেশকার, আতিয়ার রহমান, রোহান আলী, জহুরুল হক, ফরহাদ সিদ্দিক প্রমুখ ব্যক্তিবর্গ। জুডোতে হাফিজুর রহমান, অ্যাথলেটে এমদাদুল হক রজু, শাহিনউদ্দিন ও আলামিন, ক্রিকেটে আল শাহরিয়ার রোকন, রকিবুল হাসান নয়ন, মহিলা ক্রিকেটে আয়েশা আক্তার, লন টেনিসে শোভন আলী, শুটিংয়ে সাবরিনা রহমান সাগর, কুস্তিতে আমিনুল হক, বডি বিল্ডিংয়ে মিস্টার বাংলাদেশ মাহসুদুর রহমান মাসুদ প্রমুখ। শিল্প বাণিজ্য। 1901 সালে ভারতের রাজ্য পুতনার অধিবাসী কুনিরাম শেঠি সর্বপ্রথম সরিষাবাড়িতে কুনিরাম শেঠি কোয়া লিমিটেড একটি কোম্পানি নামে একটি পাট ক্রয় কেন্দ্র স্থাপন করেন। 1905 সালের মধ্যে এই মহকুমা একমাত্র সরিষাবাড়িতেই ভারতীয় ব্যবসায়ী মালিকানার বিশাল বাদ্রাস লিমিটেড, মেসার্স লক্ষ্মীনারায়ণ মুদ্রা লিমিটেড, লুইস ডেফার্স অ্যান্ড কো ও বেঙ্গল জুট বেলিং সহ কয়েকটি জুট প্রেস হাউস প্রতিষ্ঠা লাভ করে। কলকাতা ও ইউরোপ কেন্দ্রিক ব্যবসায় প্রসার লাভের কারণে সরিষাবাড়ি এলাকাটি বাণিজ্যিক রপ্তানি কেন্দ্র হিসেবে উপমহাদেশের দেশগুলোর কাছে বেশ পরিচিতি ছিল। ব্রহ্মপুত্রের ধারে সদর থানায় ইটাইল নদী বন্দর হতে এক সময় পাট নিয়ে নৌকা কলকাতা, মাদ্রাজ ও হুগলি যেত। সরিষাবাড়িতেই উৎপাদিত পাট নেওয়ার জন্য হাজার হাজার নৌকা যমুনা নদীতে ভিড় করত। কলকারখানা। 1958 সালে দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস এবং 1967 সালে সরিষাবাড়িতে আলহাজ জুট মিলস লিমিটেড নামে তৎকালীন মহকুমা বৃহৎ দুটি শিল্প কারখানা স্থাপিত হয়। শিল্পায়নের জন্য অতীত ঐতিহ্যের ধারাবাহিকতার বর্তমান জেলায় সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে স্থাপিত হয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ শিল্প কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এরপরে দেখে নিই বিশেষ অর্জনগুলোর মধ্যে উল্লেখযোগ্য অর্জন এখানে পরিবেশন করছি। 1 নম্বর, উদ্যোগের নাম ডিজিটাল তথ্য কেন্দ্র। উদ্যোক্তা জনাব মোহাম্মদ শামসুর রহমান, জেলা প্রশাসক। সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক। সংক্ষিপ্ত বিবরণ: জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ডিজিটাল তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখান থেকে জেলাবাসী বিভিন্ন ইন্টারনেট সেবা, ইমেইল প্রেরণ এবং যে কোনো তথ্য ও সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছে। এছাড়া আরও একটি অর্জন আমরা এখানে পরিবেশন করছি। 2 নম্বর, উদ্যোগের নাম মানসম্মত শিক্ষা। উদ্যোক্তা জনাব মোহাম্মদ শামসুর রহমান, জেলা প্রশাসক। বিবরণ হিসেবে সংক্ষিপ্ত বলতে পারি, সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসক সকল শ্রেণীর জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে নিয়ে মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে সভা, র্যালি, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ইত্যাদি কাজ চলছে। ব্যাপক প্রচারণার জনগণ উপকৃত হচ্ছে।
এরপরে দেখে নিই প্রখ্যাত ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ একটি টপিকস। জামালপুর জেলায় অনেক কৃতি ও গুণী মানুষের জন্ম হয়েছে, যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগণ হলেন নাটকে বাংলার মুকুটবিহীন সম্রাট মরহুম আনোয়ার হোসেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার মরহুম আমজাদ হোসেন, প্রয়াত নাট্য ব্যক্তিত্ব মরহুম আবদুল্লাহ আল মামুন, বিখ্যাত গীতিকার ও শিল্পী মরহুম নজরুল ইসলাম বাবু, নাট্যকার মরহুম MS হুদা ও গিয়াসউদ্দিন মাস্টার, মুক্তিযুদ্ধে ইতিহাস রচনাকারী মরহুম হাসান হাফিজুর রহমান, মরহুম স্পিকার আব্দুল করিম, মরহুম প্রধান প্রকৌশলী আব্দুল জব্বার, মরহুম আব্দুল ওয়াদুদ মাস্টার, মরহুম প্রিন্সিপাল রইসউদ্দিন, মরহুম আশেক মাহমুদ তালুকদার এবং সেই সাথে আরও রয়েছেন মরহুম নঈম মিয়া, স্বর্গীয় নলিনী মোহন দাস মাখনবাবু, স্বর্গীয় শ্রী বঙ্কিমবিহারী রাউত, মরহুম আব্দুর রহিম তালুকদার, ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট আনোয়ারুজ্জামান, মরহুম কাদামিয়া, মরহুম মোখলেসুর রহমান ফকির, মরহুম আব্দুল হালিম খান মাস্টার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক সচিব গোলাম রাব্বানী, মরহুম আব্দুল রশিদ, মরহুম মুজিবুর রহমান ও আবুল কালাম আজাদ প্রমুখ। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য। আশা করি অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া তৃতীয় চতুর্থ বিশেষ করে 13 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান। আপনি যদি জামালপুর জেলা থেকে দেখেন তাহলে অবশ্যই কোন উপজেলা থেকে দেখলেন আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো প্রশ্ন সমাধানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।